হেলিকপ্টার দুর্ঘটনায় নিখোঁজ ইরানি প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী। বৈরী আবহাওয়ায় ব্যাহত উদ্ধার কাজ, ইরান জুড়ে প্রার্থনা। دنبال تو میگردم همه جا دنبال تو মহাখালীর বাস টার্মিনালে যত্রতত্র গাড়ি পার্কিং, দেখার কেউ নেই। দফায় দফায় উদ্যোগের পরও মেলেনি সুফল। উচ্চ মূল্যস্ফীতিতে নাজেহাল মধ্যবিত্ত, নুন আনতে পান্তা ফুরায়। খাদ্য তালিকা থেকে হারিয়ে গেছে আমিষ ও পুষ্টি। সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতি অনিয়ম খতিয়ে দেখবে দুদক ও এনবিআর, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। এবং ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম, দুশ্চিন্তায় পরিবার। কাজ করছে গোয়েন্দা সংস্থা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। এবারে বিস্তারিত। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনার পর এখনও খোঁজ মিলছে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের। তার সফর সঙ্গী ছিলেন পূর্ব আজারবাইজানের গভর্নর ও ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র। তারা বেঁচে আছেন কিনা তা নিয়ে চলছে ধোঁয়াশা। রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে রাশিয়া ও তুরস্কের উদ্ধারকারী দল। দুর্গম পার্বত্য এলাকায় ভারী বৃষ্টি ও ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিস্তারিত আব্দুল্লাহ আল মামুনের রিপোর্টে। হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। শুধু রাইসি নন, আকাশযানটিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। অবতরণের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, পূর্ব আজারবাইজানের দিজমার বনে অবতরণের সময় এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে হতাহতের খবর না পাওয়া গেলেও দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে আকাশযানটিতে থাকারা। তাদের উদ্ধারে চালানো হচ্ছে অভিযান। স্থানীয় বাসিন্দারা ইরনাকে জানান, তারা একটি বিকট শব্দ শুনতে পেয়েছেন, তবে সেটি কিসের তা স্পষ্টভাবে জানাতে পারেননি তারা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন রাইসি। সেখান থেকে ফেরার সময় ভারজাকান ও জোলফা এলাকার মধ্যবর্তী স্থানে অবতরণের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে রাইসি বাদেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ছিলেন। এছাড়া পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি ও প্রদেশটির ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাশেম ছিলেন। রাইসি সহ তার সফর সঙ্গীদের খুঁজতে 40টিরও বেশি উদ্ধার দল পাঠানো হয়েছে বলে জানা গেছে। উদ্ধার অভিযানে যোগ দিয়েছে ইরানিয়ান আর্মড ফোর্সের কমান্ডো ইউনিটও। ইরনার খবরে বলা হয়, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল ও বন জঙ্গলে ঘেরা। এছাড়া ঘন কুয়াশায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বাবাক ইয়েকতাফারাস্ত জানান, ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে, তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে পৌঁছাতে পারেনি। এছাড়া ওই অঞ্চলে 8টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। স্থানীয়রা হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পেলে দ্রুত প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়েছে ইরান সরকার। পাশাপাশি রাইসি সহ তার সফরসঙ্গীরা যেন সুস্থভাবে ফিরত আসতে পারেন, সেজন্য ইরান জুড়ে চলছে মোনাজাত। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি। রাইসির পর কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট তা নিয়ে চলছে নানা জল্পনা। সংবিধান বলছে, দুর্ঘটনায় রাইসি মারা গেলে তার পদে বসবেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার। তবে এক্ষেত্রে প্রয়োজন পড়বে সর্বোচ্চ নেতার অনুমোদনের। আরো জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রবিবার রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে। হেলিকপ্টারটি দিজমার নামের একটি বন ও পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরানের প্রেসিডেন্ট আহত হয়েছেন কিনা, তিনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ইরানের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু হলে সর্বোচ্চ নেতার অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ভাইস প্রেসিডেন্ট। বর্তমানে দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মোকবার। ইরানের রাজনৈতিক ক্রমানুসারে রাষ্ট্রের প্রধান হলেন সর্বোচ্চ নেতা আল খামিনি এবং প্রেসিডেন্ট হলেন সরকারের প্রধান, যিনি সেকেন্ড ইন কমান্ড। যখন সেকেন্ড ইন কমান্ড মারা যান, তখন প্রথম ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নেবেন এবং পরবর্তী 50 দিনের মধ্যে দেশে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। আলিমুজ্জামান সাফওয়ান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার অন্য প্রসঙ্গ।
গভীর রাত কিংবা খুব সকাল যানজটের আতঙ্ক মহাখালীর বাস টার্মিনালের সামনের প্রধান সড়ক। দূরপাল্লার বাসগুলো প্রধান সড়কে যত্রতত্র পার্কিংয়ের কারণে সৃষ্টি হওয়া এই যানজট নিয়ে দফায় দফায় বেশ কয়েকবার উদ্যোগ নিলেও বাস্তবতার অবস্থান তলানিতে। এমন ভোগান্তি থেকে ঠিক কবে মুক্তি পাবে তার সদুত্তর নেই কারো কাছে। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। গভীর রাতে ঘুমে মগ্ন গোটা শহর, রাজধানী জুড়ে শুনশান নীরবতা। তবে বছরের পর বছর কি রাত কি দিন এই সড়কের যেন নেই কোনো অভিভাবক। বাস টার্মিনালের আশেপাশের পুরোটা সড়কই যানজটে স্থবির। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কটির দুপাশে এভাবেই সারিবদ্ধ এনা, একতা, ইমাম, শৌখিন এক্সপ্রেস সহ নানা কোম্পানির বাস। রীতিমতো সড়ক দখলের মহা উৎসব। দিনভর ব্যস্ত নগরী থাকলেও গভীর রাতে নিদ্রায় থাকে শহর। সে সুযোগে সড়কের 4 ভাগে 3 ভাগে দখলে অবৈধ বাস পার্কিংয়ে। ভোর রাত কিংবা ভোরের সকাল সবসময় যানজটে নাকাল থাকে মহাখালীর এই সড়কটি। মহাখালী বাস টার্মিনালের ভেতরের অংশ অনেকটাই খালি, তারপরও অন্যায়ভাবেই এই সড়কটি বছরের 12 মাসেই এভাবে বাস পার্কিংয়ে রাখছেন চালকরা। সকাল 6টার মধ্যে ভিতরে ঢুকলে 10টা বাজবো, তার জন্য আমরা রাস্তার পার্কিংয়ের সুবিধা মানে আমরা তো সকালের টাইম মতো বাড়াতে পারি না, এর জন্য আমরা গাড়ি রাস্তাতে সাইডে রাখি। মধ্যরাতের এই যানজটের রেস থাকে সকাল অবধি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যত্রতত্র এই বাস পার্কিংয়ে ভোগান্তিতে সাধারণ যানবাহন। এতে একদিকে তাদের যেমন দুর্ভোগে না বিশ্বাস, তেমনি যাত্রীদেরও ভোগান্তির শেষ নেই। খুব ভোগান্তি হয় এগুলো। আমরা যেখানে যাতায়াত করি, যেখানে 1 ঘন্টা আধা ঘন্টা রাস্তা 3 ঘন্টা করে কোনো সময় লাগিয়ে যায়, ঠিক মতো আমরা যাইতে পারি না। এটা তো অনেক সময় দেখা যায় যে 2 ঘন্টাও পার হয়ে যায় আমাকে। সকালবেলা গাড়ি যখন মহাখালী থেকে আমরা সকালবেলা যাওয়ার জন্য তা থেকে অফিস টাইমে যাত্রী দেখা যায় যে রাস্তা ব্লক করে রাখে। কোনো গুরুত্ব নাই, আমরা বইতে ঘন্টার পর ঘন্টা। যাত্রীদের দাবি অচিরে এই বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার। এমন ভোগান্তি থেকে নগরবাসীকে সহজে মুক্তি ফেরানো সম্ভব না হলেও শৃঙ্খলা ফেরাতে কাজ চলছে বলছে ডিএমপির ট্রাফিক বিভাগ। আমাদের যে পিক আওয়ার বা আমাদের জনগণের চলাচলের যে সময়টা, সেই সময়টাতে কিন্তু আমরা চেষ্টা করি যে বিভিন্ন বাস যেগুলো দাঁড়িয়ে থাকে বিভিন্ন টার্মিনাল ভিত্তিক, আমরা কিন্তু চেষ্টা করি যে টার্মিনালের যে রাস্তা যেটা থাকবে রাস্তাটা কিন্তু ক্লিয়ার করে জনগণ যেন চলাচল করে, অন্তত পিক আওয়ারে যেটা হয়ে থাকে। মহাখালী বাস টার্মিনাল থেকে দেশের 20টি রুটে প্রতিদিন চলাচল করে 1200-র বেশি বাস, অথচ এই টার্মিনালের ধারণ ক্ষমতা 300 বাস। উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলছেন টার্মিনাল প্রশস্তকরণের কাজ চলছে। বাস টার্মিনালের অভ্যন্তরে কিছু দোকান ছিল আমাদেরই ইজারা দেওয়া, সেগুলোকে আমরা তুলে দিয়ে প্রায় 4 একর জায়গা খালি করা হয়েছে। ওটাকে আমরা ডেভেলপ করছি যাতে বাসগুলো ওখানে রাখতে পারে। সড়কের জায়গা দখলে নিয়ে এমন যত্রতত্র বাস পার্কিং করলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উত্তর সিটির এই ঊর্ধ্বতন কর্মকর্তা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মূল্যস্ফীতির বাজারে দিন দিন আরও অসহায় হয়ে পড়ছে নির্ধারিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো। বাসা ভাড়া আর সংসারে বাজার খরচের হিসেব যেন কোনোভাবেই মিলছে না তাদের। বিশেষজ্ঞরা বলছেন খাদ্য তালিকায় ইতিমধ্যে পুষ্টি বিবেচনা বন্ধ করে দিয়েছেন তারা। সরকারের নানা পদক্ষেপের তাগিদও আছে তাদের। মধ্যবিত্তদের বাজার অনুসন্ধান করেছেন এম এ আজিম, ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। সেলস এক্সিকিউটিভ পদে কর্মরত মামুন রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন বাজার করতে। পকেটে থাকা অর্থের সাথে কোনো সবজিরই দামের হিসেব না মেলায় ঘুরছেন দোকান থেকে দোকানে। উপায় না পেয়ে নির্ধারিত আয়ের ব্যয় হিসেব আরেকবার মেলানোর চেষ্টা তার। মাস শেষে তার হাতে আসে বেতনের 25,000 টাকা। দুজনের সংসারে এর 12,400 টাকাই বাসা ভাড়া। চাল, তেল, ডাল সহ নিত্যপণ্যে ব্যয় 5,500 টাকা। মোবাইল আর ইন্টারনেট বিল 1,000 টাকা। অফিস যাতায়াতে 1500। দুপুরে একবেলা খাবার খেতে মাসে সর্বনিম্ন 2,000 টাকা খরচ করে সর্বোচ্চ 2 থেকে 2,500 টাকা মাছ, মাংস বা সবজি কেনার জন্য থাকে তার, যেখান থেকে প্রতিদিন সর্বোচ্চ খরচ করার সক্ষমতা 90 টাকা। তবে 90 টাকায় মাছ, মাংস তো দূরে থাক, বর্তমান বাজার মূল্যে 1 কেজি সবজি কেনাই দায়। সব মিলিয়ে 50% আপ চলে যায় বাসা ভাড়া বিল খরচে। এরপরে যে টাকাটা থাকে তা দিয়ে বিনোদন বা কোনো একটা সুবিধা অসুবিধা বা ঝামেলা ওইটাই ধার করে ওইটা খরচ করতে হয়। সবশেষ খানা আয় ও ব্যয় জরিপ তথ্য অনুযায়ী দেশে অধিকাংশ মানুষের গড় আয় 32,422 টাকা। পরিবারে গড়ে সদস্য সংখ্যা 4 জন। সবার মুখে অন্ন তুলে দিতে প্রতিদিন বাজার ঘুরে কি কিনছেন অধিকাংশরা? তাতে
পুষ্টি চাহিদা বিবেচনাই বা কতটা করা সম্ভব? মাঝারি আকারের এ বাজারের ব্যাগে কাঁচামরিচ, ধনেপাতা সহ 4 ধরনের সবজি নিতেই পকেট থেকে বের করতে হয়েছে প্রায় 550 টাকা, যেখানে জায়গা হয়নি আমিষের। এ হিসেবে বর্তমানে শুধু সবজি কিনতেই মাসে ব্যয় 15,000-এর বেশি, যা করা কজনের পক্ষে সম্ভব? কাঁচামরিচ, ঝিঙ্গা, আলু সব মিলে 550 টাকা গেছে। বাজারে ঢুকলে মাথা ঠিক থাকে না, কোনটা রেখে কোনটা কিনবো, কোনো কিছুই বাজেটের মধ্যে কুলায় না। আগে পটল 30 টাকা কিনছিলাম, আজকে 50 টাকা করে। এ গবেষক বলছেন, নির্ধারিত আয়ের মানুষরা এখন আর পুষ্টি বিবেচনা করছেন না, খাদ্য তালিকা থেকে বাদ দিচ্ছেন অনেক কিছুই। তাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে হচ্ছে। অপেক্ষাকৃত কম মূল্যের খাবার তারা বাড়িয়ে দিচ্ছেন এবং বেশি মূল্যের খাবার তারা কমিয়ে দিচ্ছেন। যেমন স্বাভাবিকভাবে যতটুকু তার চালের প্রয়োজন তার থেকে বেশি মাত্রায় তিনি চাল খাচ্ছেন, শর্করা খাচ্ছেন, কিন্তু তার যেহেতু সামর্থ্য নাই সেজন্য তিনি মাংস কম খাচ্ছেন, প্রোটিন নিচ্ছেন না। মূল্যস্ফীতি কমাতে উৎপাদক থেকে বিক্রেতা পর্যন্ত নিবন্ধনের আওতায় আনার পরামর্শ সিপিডির এ গবেষণা পরিচালকের। প্রত্যেকটি পণ্যভিত্তিক যারা যে পর্যায়ে কাজ করে তাদের রেজিস্ট্রেশন লাইসেন্স থাকতে হবে। এম.এ. আজিম, দেশ টিভি, ঢাকা। সাভার উপজেলা চেয়ারম্যান রাজীব অবৈধ সম্পদ অর্জন করে থাকলে জবাবদিহিতার আওতায় আসবে। রাজীবের নামে বেনামের পাহাড়সম সম্পদ ও ত্রাসের অনুসন্ধানী রিপোর্ট দেশ টিভিতে প্রচার হলে রোববার চ্যানেলটিকে কথা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি খতিয়ে দেখবে বলেও জানান তিনি। ফখরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। সাভারে ভয়ঙ্কর ত্রাসের রাজত্ব কায়েম করে নামে বেনামে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের বিপুল পরিমাণ সম্পদ অর্জন নিয়ে সম্প্রতি দেশ টিভিতে প্রচারিত হয় ধারাবাহিক রিপোর্ট। বিষয়টি রোববার স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের নজরে আনলে দেশ টিভিকে জানান, অনিয়মকারী জনপ্রতিনিধি যেই হন না কেন আইন অনুযায়ী বিচারের আওতায় আসবেন। সাভারের উপজেলা চেয়ারম্যান নিয়ে রাজীব যার সম্পদের পরিমাণ তুলনায় অনেক বেশি সম্পদগুলো দখলের মাধ্যমে মালিক হয়েছে। এই সম্পদের তথ্য গোপন করা অথবা অবৈধ সম্পদ অর্জন করা, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাষ্ট্রের একটি ব্যবস্থাপনা আছে। সেই ব্যবস্থাপনায় আমি যে হই না কেন, আমার পরিচয় যাই হোক না কেন, আর তিনি যদি অনিয়ম করেন তাই সে অনিয়মের জন্য ওনাকে ওই পরিস্থিতিতে মোকাবিলা করতে হবে। এই সময় মন্ত্রী জানান, সম্পদ গোপন সহ এমন অনিয়ম প্রতিরোধে দুদক ব্যবস্থা নিতে পারে। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আছে, দুদক আছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এগুলো মানুষের যে সমস্ত তথ্য গোপন করা এগুলোর জন্য দায়ী, তাদেরকে জবাবদিহি করার ব্যবস্থাপনা আছে। অনেকগুলো কাঠামো আছে, ব্যবস্থাপনা আছে, সেই ব্যবস্থা অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এর আগে গত 3 দিন ধরেই দেশ টিভিতে ধারাবাহিকভাবে প্রচারিত হয় সাভারে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত উপজেলা চেয়ারম্যান রাজীবের ত্রাস ও নানা কর্মকাণ্ডের ফিরিস্তি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, বিষয়টি দুদকের অনুসন্ধান করা উচিত। ইতিমধ্যেই যে আমাদের দুর্নীতির যে অনিয়ম এবং অপশাসনের সংস্কৃতি আমরা ডুবে আছে, এটা কিন্তু আরো ঘনীভূত হবে। কোনো অপরাধকে যখন আপনার বিচারহীনতা ভোগ করার সুযোগ তৈরি করে দেওয়া হবে, সেই অপরাধ বাড়তে থাকবে, বিকশিত হতে থাকবে, এরকম ডালপালা আরো বিকশিত হবে, সেটাই হচ্ছে। এক রিটে রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের 2000 কোটি টাকার সম্পদ অনুসন্ধানে সম্প্রতি দুদককে নির্দেশনাও দিয়েছে উচ্চ আদালত। সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার ছোট ভাই তেঁতুলছড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর সহ তাদের পরিবারের বেশিরভাগ মানুষ গত 12 বছরে সম্পদ গড়েছেন কয়েক হাজার কোটি টাকার। শুধু তাই নয়, তাদের ক্যাডার বাহিনী ও ত্রাসের রাজত্বে তটস্থ সাভারের সাধারণ মানুষও। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী হলে শুধু জামাত নয়, যে কোনো ইসলামী দলকে বিএনপির সঙ্গে নিতে চায় বলে জানিয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। আর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ইসলামী রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য হতে পারে বলে মনে করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে।
রাজপথে বিরোধী রাজনীতির নেতৃত্ব দেয়া বিএনপির সাথে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জামায়াতে ইসলামের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানা আলোচনা সমালোচনা চলে আসলেও এবার সরকার পতনের আন্দোলনকে জোরালো করতে জামায়াতকেও রাজপথে সক্রিয়ভাবে চায় বিএনপি। সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে ওঠার প্রচেষ্টা হিসেবে গেল রমজান মাসে নিজ দলের ইফতার আয়োজনে দেখা গেছে দল দুটির গুরুত্বপূর্ণ নেতাদের অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয়। সত্যের পক্ষে বুক শটান করে আমাদেরকে দাঁড়াতেই হবে। 2014 এর আগে পরে সময়ে সারা বিশ্বকে ক্ষমতাসীন আওয়ামী লীগ যেভাবে জামায়াতের নামে জুজুর ভয় দেখিয়েছে, দেশের অভ্যন্তরে কিংবা বিশ্ব প্রেক্ষিতে সে পরিস্থিতি এখন নেই দাবি বিএনপির। আমাদের সকল আন্দোলন, সকল আমাদের যে মানুষের সঙ্গে আমাদের যে যোগাযোগ, সেই সমস্ত প্রক্রিয়ার মূল ভিত্তি হবে এটি হতে হবে যে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন। এই নীতিতে যারা বিশ্বাস হবে তাদের সঙ্গে কিন্তু আমরা মিলেমিশে একসঙ্গে রাজনীতি করি এবং করব। যুগপথের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার দাবি, ইসলামী দলগুলো ধর্মীয় ইস্যুতে মাঝে মাঝে সরব হলেও রাজনৈতিক ইস্যুতে রাজপথে এখনো কার্যকরভাবে সক্রিয় নয়। আমার উপলব্ধিতে যখন আমরা এরশাদ বিরোধী আন্দোলন করি তখন থেকে আমি বলছি যুগপথ আন্দোলন সেই সময় যেরকম করেছিলাম সেটাই আমাদেরকে এক জায়গায় আনতে পারে। আমাদের মধ্যেও কেউ আছে আগেই এটা নিয়ে একটা না জামাত হলে হলে ওই এইগুলো বলে খালি একটা জিনিস লাগবে কি, তারা এই সরকারের পদত্যাগ এবং তার জায়গায় একটা নিরপেক্ষ সরকার বা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন, এই বক্তব্যে আছে কিনা। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সব বিরোধী দলকে বিএনপি এক ছাতার নিচে প্রত্যাশা করে দাবি করে দলটির এই ভাইস চেয়ারম্যান বলছেন, মধ্যপন্থী দল হিসেবে আন্দোলনের নেতৃত্ব দিতে হবে বিএনপিকেই। যেহেতু পাশের দেশে একটি হিন্দুত্ববাদী সরকার কায়েম হয়েছে এবং সেখানে মুসলমানরা অনেক কষ্টে আছে, সুতরাং বাংলাদেশে এর প্রতিক্রিয়া হিসাবে ফলআউট হিসাবে বাংলাদেশের ধর্মভিত্তিক দলের উত্থান হতে পারে। তবে এই মুহূর্তে বিএনপির সকল মত পথের জনগণের আশাকাঙ্ক্ষাকে ধারণ করে আন্দোলন চালাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই মুহূর্তে বিএনপির নেতৃত্বেই আগামী দিনের আন্দোলন সফল হবে। দেশের যে পরিস্থিতি তাতে সামনের দিনগুলোতে সরকার পতনের আন্দোলনে জনসম্পৃক্ততা আরও বাড়বে বলেও দাবি এই নেতার। বর্তমানে যে পরিস্থিতি দেশে বিরাজ করছে এতে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনের প্রচারণা। মঙ্গলবার ভোটের অপেক্ষা, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ঝিনাইদহ 4 আসনের 3 বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে নিখোঁজ হওয়ায় ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে ডিবি। নিখোঁজ আনোয়ারুল আজিমকে খুঁজে পাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীও সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে নিখোঁজ এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টে। চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ কালীগঞ্জ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এতে উদ্বেগে রয়েছে তার পরিবারের সদস্য ও নেতাকর্মীরা। এই বিষয়ে অবহিত করতে রোববার সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান সংসদ সদস্য আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বিস্তারিত জানান তিনি। পরে কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। ফোনে না পাওয়ার কারণেই মূলত আমি এখানে আসছি, আর আমি নিজেও ইন্ডিয়াতে মুভ করব, তো ভাবলাম তার আগে আঙ্কেল যেহেতু প্রসিডিওরে কাজ করতেছে, কেন ফোনে পাচ্ছি না, 3 দিন যাবত ফোন খোলা থাকতেছে, ওপেন বন্ধ থাকতেছে। আর ডিবির মুখপাত্র জানান এই বিষয়ে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে ডিবি। ইন্ডিয়ান নাম্বারে যে লোকাল সেটা হচ্ছে মুজাফফরাবাদ অর্থাৎ বিহারের দিকে। সব কিছু মিলিয়ে আসলে আমরাও বেশিটা খোঁজখবর রাখছি। আমরা ইন্ডিয়ানে বাংলাদেশে যারা আছে তাদের সাথে কথা বলছি, ইন্ডিয়ান পুলিশের সাথে কথা বলছি। ওনার পরিবারও আমাদের কাছে, ওনার মেয়ে আসছে, সে মেয়ে আমাদের সাথে কথা বলছে, সেও ইন্ডিয়া কালকে যাবে। এমপির সন্ধান পেতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রীও। আমরা খেয়াল রাখছি, আমাদের এনএসআই এখানে কাজ করতেছেন, আমাদের ইন্ডিয়ান ইস্যুকে অথরিটিকে জানানো হয়েছে। আমার মনে হয় উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আনোয়ারুল আজিম আনার টানা 3 বার আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। নেই কোনো অনুমোদন, তবুও দেদারসে নকল পণ্য তৈরি করে ছড়িয়ে দিচ্ছে সারা দেশে।
এখানে শেষ নয়, ভারতীয় পণ্যের মোড়ক ব্যবহার করে বাজারে ছড়িয়ে দিচ্ছে জেনেটিক এগ্রো নামে একটি কারখানা। ভোক্তার অভিযানে ধরা পড়ে নকল পণ্যের এই কারখানা। একই সাথে জরিমানা করে বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। এই পণ্যগুলো অবিকল নামি দামি ব্র্যান্ডের মতো হলেও সবগুলোই নকল। শুধু তাই নয়, মেড ইন ইন্ডিয়া ব্যবহার করেও তৈরি করছে শিশু খাদ্যপণ্য থেকে শুরু করে 24টি খাদ্যপণ্য। কেরানীগঞ্জের ব্রাহ্মণকিত্তা এলাকা থেকে এসব পণ্য দেদারসে তৈরি করে সাপ্লাই দিচ্ছে জেনেটিক এগ্রো নামে একটি ভুয়া কোম্পানি, যাদের নেই বিএসটিআই এর অনুমোদন। শুধু তাই নয়, কারখানাটির যন্ত্রপাতির পাশে দেখা যায় মেয়াদোত্তীর্ণ উপাদানসমূহ। একটি দুটি নয়, 24টির নকল পণ্য তৈরি হচ্ছে ঢাকার কেরানীগঞ্জের একটি কারখানায়। যে পণ্যগুলো কতটা স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে আপনার স্বাস্থ্যকে, সেটি জানলে হয়তো চোখ কপালে উঠবে আপনারও। পাপ যেন বাপকেও ছাড়ে না। অবশেষে এনএসআই তথ্যের ভিত্তিতে বিকেলে কারখানাটিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 10 লাখ টাকা জরিমানা সহ বন্ধ করে দেওয়া হয় কারখানাটি। একই সাথে পুরো ভবনটিও বন্ধ করে দেওয়া হয়। এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে এবং 10 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। নকল এসব পণ্যের বিরুদ্ধে ভোক্তার অভিযান চলমান থাকার কথাও জানান এই কর্মকর্তা। সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার আদেশ দেওয়া হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। যারা কর দেয় না তারা রাজনৈতিক ছায়াতলে থাকে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। এই সময় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেন, জাতীয় রাজস্ব বোর্ডকে ডিজিটালাইজেশন করা গেলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিস্তারিত আমেনা প্রণামের প্রতিবেদন। আয়কর আদায় বাড়াতে ডিজিটালাইজেশনের উপর গুরুত্ব প্রকাশ করে এক সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কর আদায়ে দক্ষ জনশক্তি নিযুক্ত করার উপর তাগিদ দেন বিশেষজ্ঞরা। Technological solution is technological solution, but at the end of the day political buy-in is necessary. Technology necessary factor হতে পারে, এটা সাফিসিয়েন্ট ফ্যাক্টর হবে না। সাফিসিয়েন্ট ফ্যাক্টর হলো পলিটিক্যাল বাই-ইন। কোথায় যেতে চাই এবং সেই স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যানে রিসোর্স অ্যালোকেশন থাকবে, ম্যান ম্যাট্রিক্স থাকবে, আমাদের টাইম লাইন থাকবে এবং ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটা থাকবে। মেম্বারদের ফিডব্যাক নিয়ে 4 বছর ধরে আমরা ফিডব্যাক নিয়ে এটাকে কত ইউজার ফ্রেন্ডলি করা যায়, কিভাবে, সব ডাটা কিন্তু ওখানে আছে। আমদানি লাইসেন্সের যে বাধ্যবাধকতা, সেটার আবার যে হ্যাসেল, এগুলোকে, এই চ্যালেঞ্জগুলোকে একটু দেখে যদি করেন। এনবিআর কার্যক্রমে গতি আনতে ব্যবসায়ী মহলের সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে রাজনৈতিক সদিচ্ছাও জরুরি বলে মনে করেন আলোচকরা। এনবিআর ট্যাক্স কালেকশন আহরণের করতে গিয়ে তারা বিরাট ঝুঁকির মধ্যে পড়ে। তাদের সেই রাজনৈতিক সুরক্ষা দিতে হবে। সেই রাজনৈতিক সুরক্ষা দিয়ে তাদের প্রতি দৃশ্যমান সমর্থনকে প্রকাশ করতে হবে। টার্গেট একটা দিয়ে গেল, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। এই সময় কর আদায়ে আরও আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন অর্থ প্রতিমন্ত্রী। কোন রাজস্ব আহরণের কথাও আমরা বলছি, আমরা ট্যাক্স পেয়ারকে অবশ্যই সার্ভিসের মাধ্যমে আমাদের রিওয়ার্ডেড করতে হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তি সচল রাখতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান অর্থ প্রতিমন্ত্রী। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে রাজশাহী বিভাগে ভোটার অনুপস্থিতির হার ছিল প্রায় 64%। সবচেয়ে কম ভোট পড়েছে বগুড়ায়, আর সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাটে। সব দলের অংশগ্রহণ না করা ভোটের প্রতি মানুষের আস্থাহীনতায় এমন অবস্থা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সাইমুদ্দিন ও সঞ্জু রায়কে সঙ্গে নিয়ে কাজী সাহেদের প্রতিবেদন। স্থানীয় সরকার উপজেলা নির্বাচনে প্রথম ধাপে রাজশাহী বিভাগে ভোট পড়েছে 36.30%। ভোটের পরিবেশ ভালো থাকলেও ভোট কেন্দ্রে যাননি প্রায় 64% ভোটার। বিভাগের জয়পুরহাটে সবচেয়ে বেশি ভোট পড়েছে 52.74%। 26.25% নিয়ে সবচেয়ে কম বগুড়ায়। সিরাজগঞ্জে ভোট পড়েছে 29.85%। 23টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনটা আমাদের খুবই শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। জনগণও উৎসবমুখ পরিবেশে ভোট প্রদান করেছেন। আওয়ামী লীগ নেতারা বলছেন, এবার নির্বাচনী মাঠে প্রার্থীদের তৎপরতার অভাবে ভোট কেন্দ্রে টানা যায়নি পর্যাপ্ত ভোটার। তবে দ্বিতীয় ধাপে ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা দেখছেন তারা।
এখানে তাদের একটা ভ্রান্ত ধারণা, মানুষকে বিভ্রান্ত করে। এই ভোটে কোন দলীয় প্রতীক বা দলীয় মনোনয়ন দেওয়া হয় না। এখন ওই যে কিছু মানুষ ভয়ভীতি সৃষ্টি করে, ভোট তাদের গন্ডগোল হবে, মারামারি হবে, ককটেল মারা হবে, এবং দ্বাদশ নির্বাচনে কিন্তু করছে। ভোটারের ভিতরে ইভিএম এইটা আমরা প্রচার করতে পারিনি, প্রার্থীরাও পারে নাই এবং নির্বাচন কমিশনাররা পারে নাই। ভোটারকে উদ্বুদ্ধ করা হয়, ভোটের প্রত্যাশা সেরকম হয় নাই, না হবার কারণে ভোটারের উপস্থিতি কম ছিল। এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেক, সেই ক্ষেত্রে সামনের নির্বাচনগুলোতে কাঙ্ক্ষিত ভোটার উপস্থিতি অবশ্যই এখানে উপস্থিত হবে। ভোটার উপস্থিতি কমার পেছনে নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের অনুপস্থিতি, বৈরী আবহাওয়া এবং নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়াকে দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বর্তমান নির্বাচনী ব্যবস্থার প্রতি সাধারণ ভোটারদের একটা বড় ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে, কারণ তারা এটা বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না। এই গত 14 বছরের নির্বাচনী যে যদি হালচাল যদি তারা দেখে যে তাদের ইচ্ছা মতো বা তারা ভোট দিয়ে তাদের নেতাকে নির্বাচিত করবে, এই জাতীয় অবস্থা নির্বাচনী ব্যবস্থায় বিদ্যমান নেই। একটা বড় রাজনৈতিক দল অফিসিয়ালি নির্বাচনে আসছে না, যদিও তাদের বেশ কিছু নেতা নির্বাচন করেছে, কিছু পাশ করেছে এবং কিছু বহিষ্কার হয়েছে। দ্বিতীয় যে বিষয় হচ্ছে যে ধরেন তখন যে ফার্স্ট পেজে যে আবহাওয়াটাকেও আমি একেবারে ফেলে দিচ্ছি না, কারণ মানুষের মধ্যে ইলেকশন একটা উৎসব মুখর পরিবেশে হয়, কিন্তু সেই আবহাওয়াতে আসলে মানুষ কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ছিল। বিএনপি ও তাদের মিত্ররা ঘোষণা দিয়েই নেই নির্বাচনের মাঠে, তবে প্রথম ধাপে ভোটার অংশগ্রহণকে একেবারেই নেতিবাচক হিসেবে দেখতে নারাজ আওয়ামী লীগ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। রোববার মধ্যরাতে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের 157 উপজেলা নির্বাচনের প্রচারণা। রোববার শেষ মুহূর্তে মিটিং, মিছিল আর জনসংযোগে ব্যস্ত ছিল প্রার্থীরা। বিরামহীন প্রচারে প্রার্থীরা দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। নির্বাচনের দিন ভালো পরিবেশের অপেক্ষায় ভোটাররা। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সংবাদ সকালে আরো যা থাকছে। From those looking on, who know the job is surely done now. As John Brooks blows the final whistle, and Manchester City are the Premier League champions. প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যামকে হারিয়ে 4বারের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। ইতিহাস গড়ল গার্দিওলার দল। বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় মাছ আহরণে 65 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে রোববার মধ্যরাত থেকে। এতে বিপাকে পড়েছেন জেলেরা। ঋণের বোঝা এবং ধার দেনায় জর্জরিত হয়ে দীর্ঘদিন কর্মহীন সময় পার করবেন তারা। সরকার এই 65 দিনের অবরোধের জন্য জেলে প্রতি 56 কেজি করে চাল বরাদ্দ করেছে। তবে নিষেধাজ্ঞার সুযোগে পার্শ্ববর্তী দেশের জেলেরা বাংলাদেশের জলসীমানায় ঢুকে ইলিশ শিকার করে নিয়ে যায় বলে দাবি জেলেদের। কক্সবাজার থেকে সৌরভ দেবের প্রতিবেদনে আরো জানাচ্ছেন শুভশ্রী রায়। মা মাছে প্রযোজন নির্বিঘ্ন করতে মৌসুম ধরে 65 দিনের নিষেধাজ্ঞা জারি হলো সাগরে। 20 মে থেকে মাছ ধরার উপর শুরু হলো এই নিষেধাজ্ঞা। মৎস্য অধিদপ্তর বলছে, সাগরে মাছের সুষ্ঠু প্রযোজন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য এই নিষেধাজ্ঞা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসে পিক আবার প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ে, কিন্তু এবার বৃষ্টিটা দেরি হওয়ার কারণে সাগরের উষ্ণতাটা বেড়ে গেছে এবং প্রচুর জেলিফিশের আধিক্য বেড়ে যাওয়ার কারণে তারা ওই সিজনে মাছ ধরতে পারেনি। এখন বৃষ্টি হওয়ার কারণে তাদের কিছু মাছ ধরা পড়ছে, কিন্তু এখন যেহেতু মাছের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে, ডিম ছাড়ার সময় হয়েছে, এক্ষেত্রে তাদের এটা মানতে হবে আর কি। নিষেধাজ্ঞার সময় মাছ আহরণে বিরত থাকা মৎস্যজীবীদের সহায়তা হিসেবে দেওয়া হবে ভিজিএফ চাল। সরকারের তালিকাভুক্ত যারা জেলে রয়েছে তাদের সবাই বিজিএফ এর যে সুবিধা, সবাই সেই পরিমাণ তারা চাল পাবে 65 দিনের জন্য। তারা ধৈর্য সহকারে ব্যান্ড্রিটা যদি তারা মান নেয় এবং কোনোভাবে অনিয়ম করে মাছ ধরতে না যায়, তাহলে সেই সুফলটা তারা ভোগ করবে। আমরা আশা করছি তাদের যে কষ্ট সেটা তারা কাটিয়ে উঠতে পারবে। অন্যদিকে জেলেরা জানান, গেল এপ্রিল মাস জুড়ে গভীর সাগরে জাল ফেললেও মিলছে না সামুদ্রিক মাছ, ফলে শূন্য ট্রলার নিয়ে সাগর থেকে ফিরতে হয় তাদের। তীব্র দাবদাহের সাথে বৃষ্টি না হয় সাগরে মাছ না পেয়ে হতাশ অনেক জেলেরা। তাই এর মধ্যে 65 দিনের নিষেধাজ্ঞা আসায় চরম দুশ্চিন্তায় তারা। আমাদের চলতে ফিরতে অনেক কষ্ট হয়ে যায়। আমরা সাগর থেকে মাছ ধরে আমাদের ছেলে মেয়ে, মা বাবাকে আমরা চালাতে পারি,
যে তাদেরকে খাদ্য দিতে পারি। যদি 5-6 দিন বন্ধ দেয় তাহলে আমাদের আর মাছ ধরা যাবে না। হাঁসগুলো বড়িয়া আর বুড়ি মারি দ্বারা হাঁস ধরি না। প্রতি বছর এই সময় সাগরে ডিম ছাড়ে মাছ, তাই সমুদ্রে মাছের উৎপাদন বাড়াতে গত কয়েক বছর ধরে এই সময় সরকার মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করে আসছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। চুয়াডাঙ্গায় সম্প্রতি বয়ে যাওয়া দাবদাহে নষ্ট হয়েছে 820 হেক্টর জমির সবজি। এতে অনেক কৃষক এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব পড়েছে বাজারেও। চুয়াডাঙ্গা প্রতিনিধি খায়রুজ্জামান সেতুর তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। সম্প্রতি চুয়াডাঙ্গার উপর দিয়ে টানা 1 মাস তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এই দাবদাহে অধিকাংশ সময় 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করে জেলার প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার। এই প্রভাব পড়ে কৃষিতে, বিশেষ করে সবজি চাষ ব্যাপকভাবে ব্যাহত হয়। সূর্যের প্রখর রোদে পুড়ে বিবর্ণ হয়ে বেশিরভাগ সবজি গাছ ও ফলন, এত চরম বিপাকে পড়েছে কৃষক। কুমড়ো মাঠে সব পুড়িয়ে শেষ, তার কি হবে এই অবস্থা মাঠে। আর ঝিঙে করেছি আর উচ্ছে করেছি, খুব তাপমাত্রাই হইল না, সব লস আমার, বুঝেছেন। 3 দিন পর পর সেচ দিয়ে আমি ঠেকাতে পারলাম না, বুঝেছেন। উজ্জে লাগিয়েলাম করল্লা, যার বলে এই লাগানোর পরে বানে উঠলো, কেবল ধরা পাইতেছে, আর এই রোদি সব গাছ হলুদ হয়ে গেল। ওখানে প্রায় 25-26 হাজার টাকা আমার খরচ, কিছু আসেনি। এদিকে দাবদাহের কারণে যেসব কৃষকদের সবজি চাষ এখনো ক্ষতিগ্রস্ত হয়নি, তাদের বেড়েছে সেচ সহ আনুষঙ্গিক খরচ। তাই বাজারে সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। আমরা যে ব্যাপারী, আমরা কিনছি, আপনার গাড়ি ভাড়া বেশি, লেবারের দাম বেশি, একটা মালে 15 টাকা খরচ বেড়ে যায়। আপনার চাষির কয় টাকা পাচ্ছে, আর বাজারে তো এটা এই জন্য বাজারের প্রভাব পড়ছে। যদিও দাবদাহে ফসল নষ্ট হওয়া থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দেওয়ার কথা জানায় জেলা কৃষি বিভাগ। মাঠ পর্যায়ে উপসারী কৃষি কর্মকর্তাদের, কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি, যাতে করে তার এই যে তাপপ্রবাহের এটা এবং বর্তমান যে বৃষ্টিপাত, এইটাতে সেই আক্রান্ত থেকে আমরা সেই পুষিয়ে অবশ্যই ফলন ভালো হবে এবং আশা করছি। চলতি মৌসুমে জেলায় মোট 6225 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এর মধ্যে দাবদাহে নষ্ট হয়েছে 820 হেক্টর জমির সবজি। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুঁড়িয়ে চলছে খাগড়াছড়ির রামগড়ে স্বাস্থ্য সেবা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে মাত্র একজন চিকিৎসক দিয়ে। গাইনি ডাক্তার না থাকায় প্রসূতি সেবাও বন্ধ। নার্স ও টেকনিশিয়ান সহ অধিকাংশ পদেই রয়েছে জনবল সংকট। নেই পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম। চরম ভোগান্তিতে রোগীরা। সহকর্মী অপু দত্তের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। প্রায় 1.5 লাখ লোকের বসবাস খাগড়াছড়ির রামগড় উপজেলায়, অথচ মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। এছাড়া শুধু জনবল সংকট নয়, পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতিও নাই। শুধু প্রাথমিক চিকিৎসা পেলেও ওষুধ কিনতে হয় বাইরে থেকে। কালকে ভর্তি হয়েছি বুকে ব্যথা নিয়ে, আমাকে একটা গ্লুকোজ স্যালাইন দিছে। গ্লুকোজ স্যালাইন দেওয়ার পরে বিভিন্ন ওষুধ যেগুলো লাগছে ওগুলো সব আমি বাড়ির থেকে কিনে নিয়ে আসছি। এখানে বারবার ভর্তি হয়ে এখানে বলে যে না ডাক্তার নাই। সবাইকে কালকে নিয়ে আসছি, এখানে বুকে ব্যথা নিয়ে আসছিল। তারপর আসার পর একটা স্যালাইন দিয়েছে, তারপরে ওষুধ যেগুলো লেগছে সেগুলো আমরা বাইরে থেকে কিনে আনছি, আর বাইরেকে একবার দেখতেও আসে নাই। 13টি চিকিৎসক পদের বিপরীতে আছেন মাত্র একজন। অতিরিক্ত দায়িত্ব পালনে 2 জনকে সংযুক্তি করা হলেও এখনো একজন যোগদান করেননি। গাইনি ডাক্তার না থাকায় প্রসূতি সেবাও বন্ধ। নার্সের 32টি পদ থাকলেও দায়িত্বে আছেন মাত্র 8 জন। চিকিৎসা সেবা নিতে স্থানীয়দের যেতে হয় ঢাকা কিংবা চট্টগ্রামে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। আমাদের আউটডোরে প্রায় প্রতিদিন 200-250 রোগী আসে। তো আসার ফলে দেখা যায় আমাদের পর্যাপ্ত ডাক্তার নেই। যে 2-1 জন ডাক্তার থাকে, ওনারাও দেখা যায় কি অনেক বেশি হিমশিম খেতে হয় চিকিৎসা দিতে, যার ফলে রোগীরা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পায় না। আমাদের এখানে আসলে আলট্রা এবং এক্সরে কোনো মেশিন নেই, যার কারণে রোগীগুলো খুব দূর দূরান্ত থেকে এসে খুব কষ্ট পাচ্ছে। বহির্বিভাগে প্রতিদিন প্রায় 200 রোগীকে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। চরম চিকিৎসক সংকট চলতেছে আমাদের। এই একজন বা আমরা 2 জন মিলে, টোটাল 3 জন ডাক্তার মিলে 50 বেডের হাসপাতালে আউটডোর ইনডোর ভর্তি রোগী সব মিলাই দেখতে আমাদের যথেষ্ট ব্যাগ পেতে হচ্ছে। চিকিৎসক সহ অন্যান্য সংকট দূর করতে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার চিঠি দেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা। সম্মানিত সিভিল সার্জন এবং বিভাগীয় পরিচালক স্যারের মাধ্যমে সম্মানিত মহাপরিচালক মহোদয়কে বিনীত অনুরোধ করব আমাদের অর্থ হাসপাতালের জন্য অতি দ্রুত শূন্য পদগুলিতে মেডিকেল অফিসার পদায়ন করে আমাদের স্বাস্থ্যসেবা সুন্দর এবং সার্বঙ্গীনভাবে বজায় রাখার স্বার্থে আমাদেরকে যেন সর্বাত্মকভাবে সাহায্য করে। 10 বছর আগে স্বাস্থ্য কমপ্লেক্সটি 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নতি করা হলেও কোনো জনবল নিয়োগ দেওয়া হয়নি।
সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।